বিলাসপুর নামে একটি গ্রামে গভীর অরণ্যে একটি বুড়িমা বসবাস করত। একদিন সকালে কিষান আর মোহন জঙ্গলের পথে যেতে যেতে দেখতে পেল বুড়িমা তার কুটিরের সামনে বসে কাঁদছেন। তার পাশে ছোট্ট একটি ঝুড়ি, যাতে কিছু শুকনো বীজ আর কিছু আগাছা পড়ে আছে। আরে বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি এমন মন খারাপ করে বসে আছেন কেন? যাবি না গোপাল, বুড়ো হাবড়া মানুষদের ঝামেলায় জড়াতে যাস না। চল, আমাদের ফুল কুড়ানোর সময় নষ্ট হয়ে যাচ্ছে। বুড়ো মানুষদের কাজ করতে গেলে তোর নিজের কাজ হবে না। আরে একটু দাঁড়া না, দেখে যা কি হয়েছে। একজন মানুষ বিপদে আছে আর তুই না। বিপদরা আবার কিসে? নিশ্চয় কিছু চেয়ে বসবে, আমাদের কাছে তো আর কিছুই নেই। চল চল। আর বলিস না বাবা, আজ সকালেই আমার কুটিরের সামনের সবটুকু বীজ বুনতে গিয়েছিলাম, কিন্তু আমার এই দুর্বল হাত পা আর চলছে না। পুরো বাগানটা আগাছায় ভরে আছে। এগুলো সাফ করা আর নতুন করে বীজ বোনা আমার পক্ষে একা সম্ভব নয়। কতদিন ধরে ভাবছি কাজটা করব, কিন্তু শরীরটা যে আর সাই দেয় না। তো আমাদের কি? আমরা কি তোর নিজের লোক যে তোর কাজ করে দেবো? তোর কাজ তুই কর, আমরা ফুল কুড়াতে এসেছি, তোর বাগান সাফ করতে আসিনি। আরে তুই এমন করে বলছিস কেন? তোর কি একটুও মায়া নেই? বুড়ি মায়ের তো আর কেউ নেই। মায়া দিয়ে কি পেট ভরে? আমাদের নিজেদের পেট চালানোর জন্য পরিশ্রম করতে হয়। মায়া দেখিয়ে যদি আমাদের পেট চলে, তাহলে বল আমি মায়া দেখাবো? চল, সময় নষ্ট করিস না। এই বুড়ো মানুষরা কেবল সময় নষ্ট করে। মা, আপনি চিন্তা করবেন না, আমরা ফুল কুড়িয়ে ফেরার পথে আপনার এই কাজটা করে দেব। বাবা, তোর মতো ভালো ছেলে আমি জীবনে দেখিনি। ভগবান তোর মঙ্গল করুক, এই আশীর্বাদ আমি মন থেকে তোকে করছি। তোর মাথায় কি গোলমাল আছে? আমাদের নিজেদের অনেক কাজ থাকে, আর তুই কি না বুড়ির কাজ করার জন্য কথা দিয়ে দিলি? তুই কি জানিস বুড়ি মা একটাও পয়সা দিতে পারবে না? আরে এতে আর কি হয়? একজন অসহায় মানুষকে সাহায্য করলে কি কোনো ক্ষতি হয়? আমরা না হয় ফেরার পথে দুজনের মিলে কাজটি করে দেব। তোর যদি করার ইচ্ছে থাকে তুই কর, আমি কিন্তু এই ফালতু কাজ করবো না। আর শোন, যদি তুই একা কাজ করিস তাহলে ফুল কুড়ানোর ভাগেও তোর সমান অংশ থাকবে না। গোপাল মোহনের কথায় কোনো পাত্তা দিল না। সে জানতো মোহন এমনটাই। সন্ধ্যায় ফুল কুড়িয়ে ফেরার পথে মোহন গোপালকে রেখে সোজা বাড়ির দিকে হাঁটা দিল। গোপাল একাই বুড়িমায়ের বাগানে গিয়ে আগাছা পরিষ্কার করলো, আর বুড়িমা তাকে বীজ বুনে দিলেন। কিষান যখন সব কাজ শেষ করে যেতে উদ্যত হলো, বুড়িমা তাকে ডাকলেন, বাবা একটু দাঁড়া। বলুন মা, কিছু বলবেন? বুড়িমা তার কুটিরের ভেতর থেকে একটি সুন্দর বাঁশি নিয়ে এসে গোপালের হাতে দিয়ে বললেন, বাবা, তোমার এই দয়া আর সততার আমি কোনো প্রতিদান দিতে পারবো না, তবে আমার কাছে এই বাঁশিটি আছে। এটা তুমি নও, এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটি একটি জাদুকরি বাঁশি। জাদুকরি বাঁশি? হ্যাঁ বাবা, যখন তুমি এই বাঁশি বাজাবে তখন তোমার মনের সৎ ইচ্ছে পূর্ণ হবে। কিন্তু মনে রেখো, যদি তুমি কোনোদিন লোভের বশে বাঁশি বাজাও, তাহলে এর শক্তি তোমাকে ধ্বংস করে দেবে। মা, আপনার এই আশীর্বাদের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি কথা দিচ্ছি এর কোনোদিন ভুল ব্যবহার করব না। বাড়িতে ফিরে কিষান তার স্ত্রী রাধিকাকে সব কথা বললেন। সত্যিই বুড়িমা তোমাকে এই জাদুকরি বাঁশিটা দিয়েছেন? হ্যাঁ, কিন্তু রাধিকা, আমাদের এই বাঁশির শক্তি দিয়ে নিজেদের কোনো লোভ পূরণ করা চলবে না। আমরা এই বাঁশির শক্তি দিয়ে শুধু গ্রামের গরিব মানুষদেরই সাহায্য করব। পরের দিন থেকে গোপাল বাঁশি বাজিয়ে গ্রামের মানুষদের সাহায্য করতে লাগলো। সে যখনই বাঁশি বাজাতো তখন কৃষাণের ঘরের বীজ বাড়ে বেড়ে গিয়ে ফল ফসলে ভরে উঠতো। সে এই ফল ফসল গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিত। কি খবর রাজেশ? গোপালের আজকাল এত উন্নতি হচ্ছে কি করে? আমার তো মনে হয় সে আমাদের থেকে বেশি লাভ করছে। আরে তা আর বলতে, গোপাল আজকাল প্রতিদিনই তাজা সবজি আর ফল এনে বিক্রি করছে।
আমি তার কাছ থেকে সবজি কিনি। কিন্তু এটা কি করে সম্ভব? আমরা তো দুজনে একসঙ্গে জঙ্গলে গিয়ে ফুল কুড়োই, সে এত সবজি আর ফল পাই কোথায়? নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। সেটাই তো আমিও বুঝতে পারছি না, সে কখনোই আমাকে তার সবজির উৎস বলে। আমি জানি এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার মনে হয় সে বুড়ি মায়ের কাছ থেকে কিছু পেয়েছে। আমি তো এর আগেও শুনেছিলাম যে বুড়ি মায়ের কাছে নাকি কিছু গুপ্তধন আছে। মোহন মনে মনে সিদ্ধান্ত নিল যে সে গোপালের এই রহস্যের খোঁজ করবে। একদিন রাতে সে গোপালের ঘরের জানালার পাশে লুকিয়ে রইল। সে দেখলো কিষান তার স্ত্রী রাধিকা সাথে গল্প করছে এবং হঠাৎই সে বাঁশি বাজাতে শুরু করলো। বাঁশির সুর এতটাই মিষ্টি ছিল যে তা শুনে মোহনের মন শান্ত হয়ে গেল। কিন্তু সে অবাক হয়ে দেখতে পেল ঘরের মধ্যে রাখা সবজিগুলো জাদুর মতো বাড়তে শুরু করছে। মোহন হতবাক হয়ে তাকিয়ে রইল। আমি জানতাম গোপালের কাছে নিশ্চয় কোনো গুপ্তধন আছে। এই বাঁশিটা আমার চাই। এই বাঁশিটা পেলে আমি আমার গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। পরের দিন সকালে কিষান আর তার স্ত্রী রাধিকা যখন ধান খেতে গিয়েছিল, তখন মোহন গোপনে তাদের বাড়িতে ঢুকে সেই বাঁশিটা চুরি করে নিল। মিনা, মিনা দেখো আমি কি এনেছি। কি এনেছো? আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি গোপালের বাড়ি থেকে একটি জাদুকরি বাঁশি চুরি করে নিয়ে এসেছি। কি জাদুকরি বাঁশি? তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ, এই বাঁশির সুর বাজিয়ে গোপাল তার সমস্ত সবজি আর ফল তৈরি করত। এখন থেকে আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। তাহলে তো আর আমাদের আর কষ্ট করে কাঠ কুড়োতে যেতে হবে না, বলো? আমরা যা চাইবো তাই পাবো। হ্যাঁ ঠিক তাই। এখন দেখো এই বাঁশির জাদু, আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। পরের দিন সকালে মোহন নদীর ধারে গিয়ে বাঁশি বাজাতে শুরু করলো, কিন্তু তার লোভের কারণে বাঁশির সুর বিকৃত হয়ে গেল। মোহন যতই বাঁশি বাজাতে লাগলো ততই নদীর জল শুষ্ক হয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নদী একেবারে শুকিয়ে গেল। গোপাল ভাই, আমাদের গ্রামকে বাঁচাও, নদীর জল শুকিয়ে গেছে, গাছপালা সব মরে যাচ্ছে। মোহন, তুমি কি করেছো? গোপাল, আমি লোভের বসে বাঁশি চুরি করেছি, কিন্তু এই বাঁশি আমার কোনো কথা শুনছে না, বরং এর জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। বাঁশির কোনো দোষ নেই মোহন, দোষ তোমার লোভের। মোহন গোপালের হাতে বাঁশিটা ফিরিয়ে দিল। কিষান নদীর ধারে গিয়ে শান্ত মনে বাঁশি বাজাতে লাগলো। কিষানের মধুর সুরে ধীরে ধীরে নদীর জল আবার ফিরে এলো। গাছপালাগুলো সব আবার সবুজ হয়ে উঠলো। মোহন, লোভের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। পরিশ্রম ও সৎ উপার্জনে যে সুখ আছে তা কোনো জাদুর ধন দিতে পারে না। মোহন সেদিন থেকে তার ভুল বুঝতে পারলো এবং গোপালের মতো একজন সৎ ও ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করলো। মোহন, তুমি এবার থেকে আমাদের সাথে ফল ও সবজি বিক্রি করবে। আমরা সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করব। মোহন গোপালের কথায় রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গ্রামে একটি নতুন বাজার তৈরি করলো। সেই বাজারে সব ধরনের সবজি ও ফল বিক্রি হতে লাগলো। ধীরে ধীরে গ্রামের মানুষের মুখে হাসি ফুটলো। আরে গোপাল, তোমার সবজি এত ভালো মানের কি করে? তুমি নিশ্চয় কোনো গোপন জাদু ব্যবহার করছো। কোনো জাদু নয় দাদা, সব পরিশ্রমের ফল। বুড়িমা, আপনার এই জাদুকরি বাঁশিটি আপনি আবার রেখে দিন। আমাদের এখন আর এই কোনো দরকার নেই। আমরা এখন থেকে নিজের হাতে কাজ করব। বাবা, আমি জানতাম তোমরা একদিন আসবে। তোমরা এখন আর কেবল জাদুর বাঁশি দিয়ে কাজ করো না, বরং নিজেদের পরিশ্রম দিয়ে জীবন করতে শিখেছো। এটাই আমার সবচেয়ে বড় উপহার।